আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাদের এই লাইভ প্রোগ্রামটি যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে লাইভ প্রোগ্রামটি যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সার্বক্ষণিক আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আজকে আমাদের যে বিষয়টা সেটা আপনারা সকলেই জানেন, শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের রাজনীতি কোন পথে বা বাংলাদেশের রাজনীতিতে কি হচ্ছে, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে আছেন আপনাদের সকলের সুপরিচিত জ্যেষ্ঠ আইনজীবী সুপ্রিম কোর্টের মহসিন রশিদ স্যার, উনি আছেন। তবে উনি আজকে আসলে উনি অসুস্থ হওয়ার পরও শুধুমাত্র আপনাদের সাথে কথা বলার জন্য, আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে হাজির হয়েছেন। চলুন ওনার কাছে যাই সরাসরি। আসসালামু আলাইকুম স্যার, আপনি আছেন? সবাইকে শুভেচ্ছা। আমার ওই গাছটা তোলা হয়েছে যার জন্য একটু বাট আমি পেন কিলার খেয়ে নিয়েছি। শেখ হাসিনার এই বক্তব্যে ওনার যেই টোন ছিল, গলার টোন এবং যেভাবে আমরা শুনেছি, তাতে মনে হচ্ছে যে উনি খুবই কনফিডেন্স নিয়ে কথা বলেছেন। উনি দেশে ফিরছেন ডিসেম্বরে। যদি সরকার এতে বাধা দেয়, ঢুকতে না দেয় বা আসতে না বলে, তাহলে পরিস্থিতি কি হবে? আর উনি যদি ঢুকে, তারপরের পরিস্থিতি কি হবে বলে আপনি মনে করেন? সরকারেরও ক্ষমতা থাকবে না, বাধা দেওয়ার মতন কোনো প্রশ্নই উঠে না। কোনো প্রশ্ন উঠে না যে বাধা দেবে। ওর আগে কত কিছু হবে, ওনার কত ইনস্ট্রাকশন আসবে আমলাদের জন্য, পুলিশের জন্য। এই জন্যই তো আমি বলি দ্যাট হি ইজ দ্য ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার। কার ওনার নিজের লোকজনের জন্য। এবং আমরা তো এখনো জানি না উনি প্লেনে আসবেন না রোড বর্ডার ইউজ করবেন, বা বর্ডার ইউজ করলে কোন বর্ডারটা ইউজ করবেন। These are all very strategic decisions which she will have to take, and she will have to advise by a security team যারা আছে, ওনার তো কয়েকটা জেনারেলও আছে সেখানে, ওরা অ্যাডভাইস করবে যে কোন ইসে। ওই জেনারেলসরা তাদের যে ক্ষমতা বা তাদের সাথে যারা ছিল ওদেরকে ইনস্ট্রাকশন কি দেবে না দেবে, এটা একটা হতভম্ব অবস্থা হয়ে যাবে ফর দ্য গভর্নমেন্ট। কাজে আমার মনে হয় দে শুড বি ওয়াইজ যে ওরা ইন্ডিয়ার সাথে এবং শেখ হাসিনার সাথে, বিকজ ইন্ডিয়া কোনো ডিসিশন দিতে পারবে না শেখ হাসিনার ব্যাপারে। শেখ হাসিনার সাথে কথা না বলে ইন্ডিয়া ক্যানট গিভ আ ডিসিশন। তো এই জিনিসটা যদি সরকারের মধ্যে যদি কোনো সেন্স থাকে, তাহলে সরকার যদি মনে করে যে আমরা এত ভোটে আছি, আমরা ঠেকায় দেব, আপনি তো ঠেকাবেন যাদেরকে দিয়ে, ওরা তো ঠেকাতে যাবে না। ওর মধ্যে অধিকাংশ ঠেকাতে যাবে না। আপনি ইউজ করবেন কাকে আমাকে বলেন? হ্যাঁ, আপনি ইউজ করতে পারেন পাটোয়ারিকে, আপনি ইউজ করতে পারেন সার্জিস আলমকে, ওরা যাবে ঠেকাবে যদি পারে। ওরা অতদূর পৌঁছাতে পারবে কিনা আমি জানি না, বাট আদারওয়াইজ তো আই সি নো চান্স। বিকজ যাদেরকে ইউজ করবেন ওরা তো নিজেরাই যাবে না, ওরা নিজেরাই আপনার আদেশ নাও মানতে পারে। ওরা আপনার আদেশ, আপনার সরকারের আদেশ নাও মানতে পারে এই ব্যাপারে। তো প্লিজ থিঙ্ক, সবকিছু চিন্তা ভাবনা করে করবেন। মানে এমন কিছু করেন না যে শেখ হাসিনার কোনো ক্ষতি হয়, আর এমন কিছু করেন না যে আপনার কোনো ক্ষতি হয়। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার ক্ষতি দেখতে চায় না, বাংলাদেশের মানুষ আপনার ক্ষতিও দেখতে চায় না। তো এই কারণে আপনারা দুইজন বি রেলেভেন্ট এবং ইন্টিগ্রেশন করেন। বাংলাদেশ নিডস ইন্টিগ্রেশন। যা হয়েছে হয়ে গেছে, এর চেয়ে আর খারাপ না। ল অ্যান্ড অর্ডার রিস্টোর করেন দেশে। পুলিশের যে সক্ষমতা দরকার ওইটা পুলিশকে দেন, তো দ্যাট পুলিশকে এক। আপনি যদি হাত পা বেঁধে পুলিশকে বলবেন ল অ্যান্ড অর্ডার, সরি পারবে না, তো এটা সম্ভব না। বিকজ ওরা এখনো ঘাবড়াচ্ছে। এখন যদি ইয়াং ছেলেরা কলার ধরে ফেলে পুলিশের, তা পুলিশ কোথায় যাবে বলে? বুঝছি। তো আমাদেরকে এই জিনিসগুলি, এখন তো আর্মিরও এত ডরায় না। এখন আর্মির সাথে যেভাবে আর্গিউ করে, এখন তো আর্মি কেউ ডরায় না। So we have to restore the position of the police. We have to restore the position of you. Because আপনাকে কঠোর অবস্থানে যেতে হবে ল অ্যান্ড অর্ডার রিস্টোর করার জন্য। সেটা যদি আপনি না যান, then that will be a failure of your government. Because এটা তো বুঝতে হবে যে গভর্নমেন্টকে কোনো সময় টিয়ার গ্যাস মারতে হয়, কোনো সময় স্টান গ্রেনেড মারতে হয়, কোনো সময় গুলিও চালাতে হয়। আপনি দেখেন, আপনি আপনি তো এখন ধরেন বাংলাদেশ যে লাঠি ইউজ করে, হয়তো এইটার সাথে হয়তো গভর্নমেন্টের বা পুলিশের হয়তো দরকার হতে পারে ওই যে যেটা দিয়ে শক লাগে, ওই লাঠি যেটা দিয়ে শক দেওয়ার লাঠি, মানে আপনাকে মারলে ওইটা একটা শকও পাবেন আপনি।
ওইখানে। হয়তো এই জিনিসগুলো যদি আপনি বলেন গুলি চালাবে না, তাহলে গুলি চালাবে না, তখন আপনাকে অন্য জিনিসগুলি দিতে হবে। আপনাকেও তো লাগবে, পুলিশ লাগবে, বিকজ আপনি যেভাবে কালকে যখন আমার শাহবাগ টাবাগ শুরু হয়ে যাবে, তখন তো আপনাকে ঠেকাতে হবে। অলরেডি Because we are in the- 4 টন এনেছে ওনারা টিয়ার সেল ভারত গত পরশুদিন। হ্যাঁ। 4 এই সরকার, এই সরকার গত পরশুদিন হ্যাঁ। আসছে। তাহলে বলেন আপনাকে তো ইউজ করতে হবে, আপনার তো উপায় নাই। বিকজ সরকার, দেখেন সরকারকে কেন এটা ইউজ করতে হয়, ল অ্যান্ড অর্ডার রিস্টোর করার জন্য, পাবলিক অ্যান্ড প্রাইভেট প্রপার্টির তাকে সিকিউর করার জন্য, যদি ওদিকে যেন কিছু না হয়, সব তো করতে হবে। আর এখন তো ওই দিন নাই যেটা ইউনুসের আসার আগে যে পরিস্থিতি ছিল। এখন তো মববাজি হয়ে গেছে, মব সৃষ্টি হয় সবখানে। এখন তো মানুষকে কবর থেকে তুলে পুড়িয়ে দিচ্ছে, এখন তো ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। এগুলি তো আপনাকে কন্ট্রোল করতে হবে না। আমার প্রপার্টি কেউ যদি ভাঙতে আসে, তাহলে কে কন্ট্রোল করবে? আমার কাছে তো বন্দুক নাই, আমার কাছে কিছুই নাই, তো ওরা ভেঙে চলে যাবে। এটা তো গভর্নমেন্টের দায়িত্ব তো, টু সিকিউর দি। আজকে আবার দেখলাম এই যে আমাদের উপদেষ্টা সাহেব উনি বললেন গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য স্বল্প পরিসরে প্রচার করা যাবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা 3 দিন আগে বলেছিলেন যে এগুলো করা যাবে না, এই সে হঠাৎ করে উনি আবার এই কথা আজকে কেন বললেন যে প্রচার করা যাবে লিমিটেড? এটার কারণটা কি কি মনে করছেন? দেখেন, লিমিটেড অর্থটা কি? And আমি যদি একটা কথা বলি, এইটার মধ্যে আপনি কিভাবে লিমিট করবেন, কি সেন্সর করবেন, এইটা তো কিছু হলো না। ইউসি ভাষণ উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, ভাষণ তো না, স্টেটমেন্ট দিয়েছেন প্রেসকে। প্রেস তার উপরে প্রশ্ন রেখেছে। এইটা আমার জানা মতন যখন এটা লাইভ প্রচার হচ্ছিল, এট ওয়ান পয়েন্ট আমি দেখেছি মোর দেন 44,000 লাইভ দেখছিল হয়তো শুরুর দিকে। পরে এটা মিলিয়নস অফ ভিউজ, কয়েক মিলিয়ন। আমি এক জায়গায় শুনেছি প্রায় 2 কোটি লোক এটাকে দেখেছে। তো আপনার বাংলাদেশের পত্রিকা আর কয়টা লোক পড়ে? বুঝি 2 কোটি শুনেছে। বাংলাদেশের পত্রিকায় ছাপেন, নাই ছাপেন, বিকজ পুরো পৃথিবীর পত্র পত্রিকায় মিডিয়ায় এই জিনিসটা এসেছে, পুরো পৃথিবী। এবং আমিও লাইভ দেখেছি, এবং আমি দেখলাম যে সেখানে যারা প্রশ্ন করেছেন, অল ইন্টারন্যাশনাল মিডিয়া উইচ ম্যাটার্স, তাদের লোকজন প্রশ্ন করেছে। একটা বাংলাদেশি মহিলাকেও দেখলাম একটি প্রশ্ন রেখেছে। তো উনি এইখানে অনেক কথা যার যেভাবে ইচ্ছা বলে। আপনি দেখছেন চেহারা, দেখছেন? চেহারা তো দরকার নাই। উনি যে অডিওতে ছিলেন বলে রেকর্ডেড, অনেকেই বলার চেষ্টা করে। তো রেকর্ডেড যদি আপনি শুনে থাকেন, তাহলে আপনি নিজেই বুঝবেন যেটা রেকর্ডেড হতে পারে না। তার কারণ হচ্ছে ইন্টারাকশন ছিল। উনি প্রশ্নের উত্তর দিয়েছেন, প্রশ্নটা রেকর্ডেড ছিল না, প্রশ্নের উত্তর দিয়েছেন উনি। এবং পরে বলেছেন যে সাজিব উত্তর দেবে, সাজিব উত্তর দিয়েছেন অনেক প্রশ্নের। এক পর্যায়ে যখন সাজিব বলল এটা তো আমার আম্মা বা মা উত্তর দিলে ভালো হয়, তখন কে বলল উনি তো নাই, তো উনি ভিতর থেকে বললেন আই এম হিয়ার, আই এম হিয়ার, দিস ইজ হোয়াট শি সেড, আই এম হিয়ার, আই এম হিয়ার। তারপরে উনি কয়েকটা প্রশ্ন নিলেন, উত্তরও দিলেন। এবং যে জিনিসটা হয়েছে সেটা হলো যে গভর্নমেন্ট অফ বাংলাদেশ এত নার্ভাস কেন? বিকজ আমি নিজের কানে শুনেছি ওই যে হুমায়ুন কবিরকে বলতে প্রেসের সামনে দ্যাট ওনার কোনো এখন কিছু নাই, হি ইজ ইররেলিভেন্ট। হি ইউজ দ্য ওয়ার্ড ইররেলিভেন্ট। এ ভাই, তোমাদের কাছে যদি উনি ইররেলিভেন্ট থাকেন, তাহলে তোমরা এত অস্থির হচ্ছ কেন? উনি ওনার কথা বলছেন, তুমি তোমার কথা বলো। তোমাকে তো এই দেশ পরিচালনের দায়িত্ব এখন দেওয়া হয়েছে, তুমি সেটা দেখো। তারপরে দেখেন তাড়াহুড়া করে একটি প্রেস রিলিজ লেখা হলো ইংরেজিতে। ওর প্রথম 4-5 লাইন খুবই অবজেকশনেবল ছিল, দ্যাট ওয়াজ নট ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। কিন্তু তারপরে তো আমার সরকারের সাহসই হয় নাই এই প্রেস রিলিজটা দেওয়ার, সাহসও হয় নাই। এবং ইন্ডিয়ার কাছে ওইভাবে প্রোটেস্ট করতে পারে নাই, বরঞ্চ ডেকে বলেছে, প্রোটেস্ট না করে বলেছে যে আমরা তেল চাই তোমার কাছে।
সুশি, এক তো আপনি এত কথা বলার চেষ্টা করেন ইন্ডিয়ার বিরুদ্ধে, আপনি এখন কাঁচা মরিচ লাগবে, অফকোর্স ইন্ডিয়া পাঠিয়েছে, কাঁচা মরিচ এখন অভাব নাই ঢাকার মার্কেটে। আপনার তেল লাগবে, আপনি চেয়েছেন 2 লক্ষ মেট্রিক টন তেল আপনি চেয়েছেন অ্যানুয়ালি পাইপলাইনের মাধ্যমে। তো আপনার যখন কোনো অসুবিধা হয় তখন আপনি ইন্ডিয়ার দিকে তাকান, ইন্ডিয়াকে বলেন। পেঁয়াজ লাগবে, ইন্ডিয়াকে বলেন। আর আপনি ইন্ডিয়ার সাথে শত্রুতা করতে যদি যান তাহলে আপনি কি টিকতে পারবেন? বুঝি, আমার অঞ্চলে চায়না এন্ড ইন্ডিয়া আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের রিজনে। পাকিস্তানও ইম্পর্টেন্ট, বাট পাকিস্তান তো এখন অন্য লেভেলে খেলছে, অন্য জায়গায় খেলছে, সে এই রিজনে খেলছে না। তো আমার কথা হচ্ছে যে এইসব জিনিস কেন করেন? লেট আস ইমপ্রুভ রিলেশনস উইথ ইন্ডিয়া। আপনি যান ইন্ডিয়াতে, আপনি শেখ হাসিনার সাথে কথা বলেন এবং উনি যে আসবেন ওইটার ব্যবস্থা করেন। এটা আপনার দায়িত্ব, সরকারের দায়িত্ব, বিকজ সরকার তো ওনাকে রেখেছে। তো এখন সরকারেরই দায়িত্ব বা আর্মির দায়িত্ব যে উনি কিভাবে ফিরবেন, কিভাবে সিকিউরিটি দেওয়া হবে, কিভাবে ওনাকে থাকার ব্যবস্থা কি হবে, সবকিছু তো ডিসকাশনের ব্যাপার। সেটা যদি না করেন তাহলে সে ডিসেম্বরে ফিরবে। এবার তো স্পষ্ট করে দিয়েছে। আগে আমরা বুঝতাম যে ডিসেম্বরের মধ্যে ফিরবেন, কিন্তু এই প্রেস কনফারেন্সে উনি স্পষ্ট ভাষায় বলেছেন যে আমি ডিসেম্বরে ফিরবো, বিজয়ের মাসে ফিরবো আমি। এটা স্পষ্ট ভাবে বলেছেন। তারপরে আপনার ওই যে টাঙ্গাইলে ঘাটাইলে আসে না একটা জি জি আমাদের ক্যান্টনমেন্ট, তারপরে কুমিল্লা, এই দিস ক্যান্টনমেন্টস ওয়্যার অল সেট টু মুভ ইনটু ঢাকা। যদি ওয়াকারুজ্জামানকে তখন যদি উনি এই ফাইলটা যদি বঙ্গভবনে পাঠাতেন, ফাইল যদি বঙ্গভবনে পাঠাতেন। এত খারাপ লোক মানুষ। আরে বাবা, তুমি যদি একজনকে না চাও ওকে ডাকো, ডেকে বলো যেটা আমি আপনাকে সরাতে চাচ্ছি, অমুককে বানাতে চাচ্ছি। হ্যাভ আ ডিসকাশন উইথ হিম। তুমি তো হেড অফ গভর্নমেন্ট হলাই ইউনুসের জন্য। তোমার যে লিস্টটা দিয়েছিল, যখন ইউনুস আসলো এয়ারপোর্টে ল্যান্ড করলো, ওনার হাতে একটা কাগজ দেওয়া হয়েছিল, ওর মধ্যে অনেক নাম ছিল। যেমন একটা নাম বলি, আমাদের প্রফেসর জিল্লুর রহমান সাহেবের নাম ছিল, যিনি আগে উপদেষ্টা ছিলেন। এরকম কয়েকটা নাম সাজেশনস ছিল। উনি এয়ারপোর্টে বসে সব নাম কেটে কাগজটা ফেলে দিলেন, বুঝছেন? উনি বললেন আমি সরকার চালাবো, যেভাবে ইচ্ছা চালাবো, যাকে নিয়ে ইচ্ছা চালাবো। তিনি চালালেন, একটি এনজিও গভর্নমেন্ট চালালেন, উনি সব কনস্পিরেটরদেরকে নিয়ে চালালেন। আর অবস্থাটা হলো কি, উনি বলেছিলেন 1 লক্ষ লোক আমি জাপানে পাঠাবো, একটাও পাঠিয়েছে? উনি পাবলিককে বেকুব বানানোর জন্য বলল যে যারা প্রবাসে থাকে তাদেরকে ভিআইপি ট্রিটমেন্ট দেবো, আমি একটা লাউঞ্জ বানালাম। ওই লাউঞ্জের কি অবস্থা? ইউজ করেছে? আপনি যখন ডিপার্চার করছেন তখন আপনার লাউঞ্জের দরকার হয়, কিন্তু যখন আপনি দেশে ফিরছেন তখন তো মানুষ তার বাসায় যাইতে চায়, যত তাড়াতাড়ি পারে তার বাবা মা, তার বাচ্চা সন্তান, তার বউ স্ত্রী, ওদের কাছে যেতে চাইতো। সে তো লাউঞ্জে বসে না। লাউঞ্জে ঠিক আছে বসতে পারে যাওয়ার সময়, কি হলো? ওয়ার ইজ দ্য লাউঞ্জ? আপনি কত কিছু বলেছিলেন, একটাও পেরেছেন? আপনার অ্যাডভাইজারি কাউন্সিল একটাও পেরেছে? বরঞ্চ আপনি দাসত্ব দিয়ে গেলেন ইলেকশনের 72 ঘন্টা আগে সই করে। কে করেছে? ওই খলিলুর রহমান আর কমার্স উপদেষ্টা। এবং আজকে তো তৌহিদ সাহেব বলেছেন যে আমি তো কোণঠাসা ছিলাম, আমি তো কোনো কাজ করতে পারি নাই, সব কাজ তো খলিলুর রহমানকে দিয়ে উনি করাতেন। আর আজকে এত দুঃখজনক, যদি আমার প্রাইম মিনিস্টার বা গভর্নমেন্ট ডাজ নট আন্ডারস্ট্যান্ড দিস, যে আপনি খলিলুর রহমানকে রেখে দিয়েছেন। আরে খলিলুর রহমান এমনি পালিয়ে যাবে, সে সেপ্টেম্বরে চলে যাবে, আর সে প্রধানমন্ত্রী ফরেন মিনিস্ট্রিতে ঢুকবে না। তার একটাই, হি ইজ অলসো লাইক ইউনুস, তার নিজস্বর জন্য সে আপনাকে বোকা বানিয়ে এই পদে গেছে, ওই যে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে। কি আছে? আপনার কোনো এক্সিকিউটিভ ক্ষমতা নাই, আপনার কোনো ক্ষমতা নাই, আপনি এখানে বসবেন, প্রিজাইড করবেন। আপনাকে তো এখানে কিছুই দেওয়া হয় না। ইভেন আপনার ফুল টাইম একটা গাড়ি আর ড্রাইভারও তো থাকে না। ইউ গেট নাথিং, ইউ সিম্পলি গেট নাথিং। সো আপনি এর আগে দেখেন আমাদের হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব ছিলেন কোথায়,
স্টেটাস হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব, উনি সম্ভবত এরশাদ সাহেবের সময় ছিলেন, উনার স্টেটাস আর কোথায় এই লোকটার স্টেটাস? একটা মাগিবাজ থার্ড ক্লাস লোক, খলিলুর রহমান। ওকে আপনি ফরেন মিনিস্টার দেখেছেন, স্যার আপনাকে আপনার পিঠে ওরা ঢুকিয়ে দেবে। স্যার আপনাকে একটা আইনগত প্রশ্ন, এখানে আপনাকে কার্ডটা দেখে, এই যে সালাউদ্দিন আহমেদকে গুম, শেখ হাসিনা কামাল জিয়াউল হাসানের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা, মানে আমাদের এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যে 9 বছর ভারতে ছিলেন শিলংয়ে, উনি গুম ছিলেন। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, উনি নাকি গুম যদি থাকেন এই সংস্থা, তাহলে 2024-এর 5ই আগস্টের পর আমি ধরে নিলাম 10,000 আওয়ামী লীগ নেতা কর্মী হদিস নেই, শেখ হাসিনা ভারতে আছে, তাহলে এগুলো সবই কি আমরা পরবর্তীতে গুম হিসাবে ধরবো? হ্যাঁ ধরবেন, বিকজ সে কিসের গুম ছিল? আই ডোন্ট নো হোয়াট হিজ প্ল্যান ওয়াজ, বিকজ সে তো এখানে আলিশান বাসায় থেকেছে 9 বছর, তার স্ত্রী রেগুলারলি যেতেন ওইখানে, ওনার ফ্যামিলি ভিজিট করতো ওনাকে। গুম হইলো কই? গুম হইলে তো উনি ওইখানে হয়তো জেলে থাকতেন বা কোথাও থাকতেন, যেটা হদিস হয়তো আমরা জানতাম না, কিন্তু ওনার তো ফ্যামিলি যেত, উনি তো অনেক লোকজনের সাথে দেখা করতেন, উনি তো খুব বহাল তবিয়তে ছিলেন। So, দেখেন এইসব কথা বলে তো কোনো লাভ নাই। এই মুহূর্তে দেশটাকে এগিয়ে নিতে হবে, আপনাকে ইনক্লুসিভিটি আনতে হবে। আপনি বর্জন করলে তো দেশকে এগোতে পারবেন না, যে আমার 5-6 কোটি লোক যারা আওয়ামী লীগের তার বিরুদ্ধে। আপনি আজকে পাওয়ারে আছেন বিকজ দি আওয়ামী লীগার্স ভোটেড ফর ইউ, না হলে তো আপনি সব হেরে আপনি দেখতেন যে আজকে জামাত ইজ ইন পাওয়ার। ওরা যদি আপনাকে সহায়তা না করতো, ভোট না দিত, ওদেরকে কোথাও না কোথাও তো ভোট দিতে হবে। তো ওরা মনে করেছে যে আমার বিএনপি ইজ বেটার, তো বিএনপি টু বি, বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা আছে, লেটেস্ট ভোট ফর বিএনপি। ওদের ভোট ছাড়া তো আপনি পারতেন না। তারপরেও তারপরেও রিজওয়ানারা যারা ক্ষমতায় ছিলেন তখন তখন তো কথা হয়েছে যে আমরা ইঞ্জিনিয়ারিং করে আপনাদেরকে এনেছি। হোয়াট ওয়াজ রং উইথ শেখ হাসিনা? যদি ইঞ্জিনিয়ারিং করতে হয় তাহলে তো শেখ হাসিনা ইঞ্জিনিয়ারিং করে দেন, প্লাস মাইনাস করে ওইটা শেষ করে দেন। এই কথাগুলি বেশি ডেমোক্রেসি আমাদের জনগণ বা আমাদের দেশের জন্য না। আপনি একটু লি কোয়ানকে পড়েন। লি কোয়ান দেখেন সিঙ্গাপুরে যখন সে টেক ওভার করেছে গভর্নমেন্ট, আপনি জানেন সেখানে ছিনতাই, রাহাজানি, মানুষ ঘরে থাকতে পারতো না, খুব খারাপ অবস্থা ছিল সিঙ্গাপুরের। প্লিজ রিড দ্য হিস্ট্রি অফ সিঙ্গাপুর। তারপরে কোন ডিক্টেটরের বাপের মতন সে ওইগুলি কন্ট্রোল করেছে। আজকে দেখেন সিঙ্গাপুর কোথায়। আজকে কি সিঙ্গাপুরে ডেমোক্রেসি আছে যে যার ইচ্ছা যেখানে দাঁড়ায়া বক্তৃতা করে? নো, ওরা পার্কে একটা জায়গা করে দিয়েছে, আপনি এখানে দাঁড়ায় যত বক্তৃতা ইচ্ছা করেন গিয়া, কোনো অসুবিধা নাই। ভোটাভুটি হচ্ছে, ইউ ক্যান কন্টেস্ট ইলেকশন, কিন্তু আপনাকে তো কেউ ভোট দেবে না, অন্যদেরকে তো ভোট দেয় না। কি আপনার এখানে মোটামুটি চাইনাতে হয় না? ওদের মোটামুটি ওদের মতন হয়, ওদের কনস্টিটিউশনের মতন। ওইখানে তো 8টা না 9টা দল আছে। তো সিঙ্গাপুরে সরি, ইন চাইনা অলসো there are 8 or 9 পলিটিক্যাল পার্টিস। ওইখানে এমন তো না যে ওইখানে কিছু নাই। তো প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে ডেমোক্রেসি আমাদের মতো ঠিক করতে হবে, যে আমরা কিভাবে ডেমোক্রেসি চালাবো। আমাদের রাস্তাঘাটে কি আমরা সবসময় যখন যার ইচ্ছা গিয়ে দাঁড়িয়ে যাবে, যখন যার ইচ্ছা আগুন দিয়ে দেবে, যেখানে ইচ্ছা, হুইল বি রেসপন্সিবল ফর দিস? এত কষ্ট করে জনগণের টাকা নষ্ট করা হয়েছে। আর এখন ধরেন ইফ শেখ হাসিনা কামস টু পাওয়ার, কোন সময় আপনি দেখবেন যে কত কিছু বের হবে এদের ব্যাপারে, ফাইলের থেকেই বের হবে। দেশ চালাতে হলে হিপোক্রেসি করে দেশ চালাতে যাবে না। আপনাকে যা বলবেন জনগণের জন্য বলবেন এবং সেভাবে দেশ চালাবেন। কারণ হচ্ছে যে স্যার, ওরা যেভাবে এখন যে আয়নাঘর দেখাচ্ছে, যে আয়নাঘর, নতুন নতুন করে আয়নাঘর, তাহলে এমনও তো হতে পারে অদূর ভবিষ্যতে গণভবনের ভিতরে যে কবরগুলো দেখানো হচ্ছে, ওই কবরগুলোকে সব রেডি করে যে কোনো দল এসে বলবে যে এটাই ছিল আয়নাঘর, এখানে আমাদেরকে আটকে রাখা হয়েছিল। ঠিক আছে, ও সরকার পরিবর্তন হলে এইগুলি বলতেই পারবেন না, খুঁজে পাওয়া যাবে না, কাউকে খুঁজে পাবেন না। ইউসি, আমি যখন বলেছিলাম যে আমরা একটা রেভলিউশন করেছি শেখ হাসিনাকে ফেরিয়ে, কেউ মানে নাই। আমার ইভেন রেকর্ডে আছে, হাইকোর্টের অ্যাপেলেট ডিভিশনের রেকর্ডে আছে,
তখন সবাই বলেছিল কোনো রেভলিউশন হয়নি, দেশে অভ্যুত্থান হয়েছে। দে নেভার সে দ্যাট দেয়ার ওয়াজ আ রেভলিউশন। তো অভ্যুত্থান হয়েছে। তাই যদি অভ্যুত্থান হয়ে থাকে, তাহলে তোমরা এখন যখন শেখ হাসিনা ডিসেম্বরে আসবে, তখন তোমরা দেখবা যে রেভলিউশন কাকে বলে, সুনামি কাকে বলে। এইটা তখন দেখবা, তখন বুঝবা। যারটা তুমি যার বক্তব্য ঢাকায় তুমি প্রকাশ করতে পারছো না, এখন বলছো যে কোনো আপত্তি নাই যদি ওইটার সেলিয়েন্ট ফিচার্স গুলি যদি করা হয়, তখন তো বলেছো ঘুরাই দেবো যদি কেউ ওইটা দিয়ে করে, একদম ফাঁকি দিয়ে দেবো। হ্যাঁ, তো কি হলো এখন আবার ওইখান থেকে ফিরে আসলা কেন? ন্যাচারালি দেয়ার মাস্ট বি সাম প্রেশার অন ইউ। আপনি তো ইউনুস তো যে টাকাটা আইএমএফ থেকে পাওয়ার কথা ছিল, ওই ওই ট্রেন্চটা, ওই কিস্তিটা তো আনতে পারেনি। ইউনুস কুড নট ব্রিং দ্যাট। আর জনগণ এমন ইউনুসের পাগল হয়েছিল যে মনে হচ্ছে যে ইউনুস একটি কি, আরে নোবেল লরেট। আচ্ছা, জনগণ তো আমাদের এত কিছু বোঝে না, কিন্তু ওয়াকার টাক্কারদের তো এটা বোঝা উচিত ছিল যে উনি কি করবেন। আর ওয়াকার তো তাও ইউনুসের একটা ইয়ে আছে যে মানুষ চেনে পৃথিবীতে। তো আসিফ নজরুলকে বানাতে চেয়েছিল। আসিফ নজরুল মজুমদার তুমি তো চিফ অ্যাডভাইজার, যে সারাক্ষণ মিথ্যা কথা বলে, সারাক্ষণ আল্লাহ রসুলের সাথে তার কোনো সম্পর্ক নাই। আর ওয়াক্কার সাহেব হলেন একটা টোটালি জেন্টলম্যান লোক, উনি ভালো লোক একটা, কিন্তু উনি মেস আপ করে দিয়েছেন পলিটিক্যাল ইস্যুর উপরে, নাহলে হয়তো এত খারাপ হতো না। স্যার, আজকে সারাদিনের পত্রিকায় আমরা যা দেখলাম সেটা হচ্ছে তারেক রহমান সম্ভবত ব্রিক্সের সম্মেলনে যাচ্ছেন না, মানে ভারত যাচ্ছেন। যদি তারেক রহমান এই ভারত না যায়, সম্পর্কটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? না, কোনো সম্পর্ক টম্পর্ক কোনো কিছু নাই। তারেক রহমান মিস্টেক করবে যদি না যায়, মিস্টেক। বিকজ এটা একটা বড় মঞ্চ, আপনাকে বুঝতে হবে। এই মঞ্চটায় আপনি সুযোগ পাবেন সেখানে 11-12টা দেশ প্রধান, সরকার প্রধানের সাথে কথা বলার অন দ্য সাইড লাইন, যে কয়েকজন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়। আর আপনি যাবেন না অন দি ইস্যু দ্যাট আপনাকে প্রাইম মিনিস্টার বলা হয় নাই, আপনাকে চেয়ারম্যান বিমস্টেকের ইস্যু। আরে বাবা, ইউ শুড বি প্রাউড অফ ইট দ্যাট তারেক রহমান ইজ নাও দ্য চেয়ারম্যান অফ বিমস্টেক, which means ইন্ডিয়ার চেয়ারম্যান, বাংলাদেশের চেয়ারম্যান, থাইল্যান্ডের চেয়ারম্যান, শ্রীলঙ্কার চেয়ারম্যান, আরো যারা আছে 4-5টা যারা আছে, সবাই আপনি মুকুট, আপনি হলেন মেইন ম্যান সবাই। প্রধানমন্ত্রী তো বাংলাদেশ ইজ ওয়ান কান্ট্রি, 55,000 স্কোয়ার মাইলস। আপনাকে তো সুযোগ দিচ্ছে বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে এড্রেস করবেন। আপনি ওদের উপরে বসবেন, মাথার উপরে বসবেন। আপনি কি করছেন? যদি আপনি ভুল করেন, ইফ ইউ হ্যাভ বিন রংলি অ্যাডভাইস, আপনার যদি এত বড় ইগো হয়ে যায় যে প্রধানমন্ত্রী কেন লেখে নাই, আই এম সরি, ইউ শুড নট হ্যাভ দিস ইগো। আপনি যে হিউমিলিটি দেখান, কাপড় চাপড়ে চেক্স পরে ঘুরেন, পোলো শার্ট পরে ঘুরেন, আপনি নিজে গাড়ি চালান, আপনি ওই বহরটা ইউজ করেন না, আপনি সিম্পল খাওয়া খান, লোকজনকে সিম্পল খাওয়া খাওয়ান, হ্যাঁ, প্রাইম মিনিস্টার হিসাবে, তাহলে এটা ধরে নেওয়া হবে that you are not so humble as you pretend to be, but you are an egoist. You are an egoist. ওনাকে যে এই পরামর্শ দিচ্ছে, he's an idiot. Because উনাকে তো ইন্ডিয়া আর চাইনা ছাড়া তো উনি কিছু, তারপরে রাশিয়ান গুলি দিয়ে, আরে পুতিনের সাথে আপনার দেখা হবে, পুতিন তো আপনার দেশে আসবে না আপনাকে দেখা করার জন্য। আপনি যদি যেতে চান, ইফ ইউ ওয়ান্ট অ্যান ইনভিটেশন, ওকে চিঠি দেবেন যে আমাকে ইনভাইট করো, আমি তোমার সাথে বসতে চাই, যাবেন। এর মধ্যে প্যাচ আবার লাগছে ওই যে আমেরিকান সেনেট যে একটি আইন পাস করেছে এখন, যে 100% ডিউটি লাগাতে পারবে যদি আপনি রাশিয়ার থেকে বা এর সাথে যদি আপনি ব্যবসা করেন, এইগুলি তারা করতেছে। তো এখন তো আপনাকে সাহস দেখাতে হবে। ইরান তো সাহস দেখিয়েছে, আপনার তো এখানে ইরানের সাথে দেখা হবে, ইরান উইল বি দেয়ার। তারপরে আপনার মেম্বারশিপ ইজ পেন্ডিং, বাংলাদেশের মেম্বারশিপ অফ ব্রিক্স ইজ পেন্ডিং, অনেক দেশের পেন্ডিং আছে, পাকিস্তানেরও পেন্ডিং আছে। তো আপনি এই সুযোগগুলি কেন হাতছাড়া করবেন জাস্ট বিকজ আপনাকে মোদির সাথে বসতে হবে এবং আপনার এইখানে ক্ষতি হবে পলিটিক্যালি? নো, আপনার ক্ষতি হবে না। যদি আপনার এতই ইগো থাকে, যদি আপনি এতই বড় বাপের বেটা হন, তাহলে মরিচ কেন আনান, কেন পেঁয়াজ আনান?
তেলের জন্য ওদের কাছে গিয়ে ভিক্ষা চান? Tell me, আপনার যখন কিছু লাগে আপনি ওদের কাছে কেন ভিক্ষা চাইতে যান? নো, অ্যাজ আ প্রাইম মিনিস্টার ইউ ক্যানট বি অ্যান ইগোইস্ট। অ্যাজ আ প্রাইম মিনিস্টার আপনাকে ব্রে করতে হবে যে আমার জন্য ওইখানে গেলে, এই স্টেটাসে গেলে আমার সিচুয়েশনটা কি হচ্ছে। ওরা হয়তো প্রাইম মিনিস্টার হিসাবে ডাকে নাই, বিকজ প্রাইম মিনিস্টার হিসাবে ডাকলে হয়তো আশেপাশে অন্যদেরকেও ডাকতে হবে হয়তো, মেবি, আই ডোন্ট নো হোয়াট ওয়েন্ট অন ইন দ্য মাইন্ডস অফ দ্য ইন্ডিয়ান্স। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি ইন্ডিয়াকে এভাবে ফেলে দিতে পারবেন না, নিঃশব্দ, বিকজ ওইখানে নাহলে আপনি যখন যাইতে চাইবেন তখন তারা মানা করে দেবে, আপনার পত্রের উত্তরই দেবে না তখন তারা। when you will say that you want to come, they will not care for you. You are a small country, yaar, small GDP, small, ये $450-500 বিলিয়ন ডলারের জিডিপি আপনার। আপনার এখন ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যাচ্ছে গ্যাস আর ইসের জন্য। এখন গ্যাস কিছুটা পাওয়া গেছে, যার জন্য কিছু প্রোডাকশন কিছু ইন্ডাস্ট্রিজে বেড়েছে, বিকজ মহেশখালীতে যে সমস্যা ছিল ওই সমস্যাটা সমাধান হয়েছে। তো আপনাকে তো দেখতে হবে এই জিনিসগুলি। আপনার র মেটেরিয়ালস ইম্পোর্ট করতে হয়, আপনার কাছে টাকা নাই, ব্যাংক শুনে তো এনএলসি। জিডিপির কথাটা বলায় আমার একটা কথা মনে পড়লো যে একসময় বলা হইলো যে শেখ হাসিনার সরকার 15 বছরে 276 বা 280 বিলিয়ন ডলারের মতন নিয়ে চলে গেছে। যদি আমাদের জি। জিডিপি থেকে এত ডলার চলে যায় তাহলে এই দেশ এতদিন চললো কিভাবে স্যার? দেশের কাছে তো তখন টাকা ছিল, দেশের কাছে তো তখন টাকা ছিল, দেশের কাছে তো তখন বিদ্যুৎ ছিল, দেশের কাছে তো তখন গ্যাস ছিল। কোন ইন্ডাস্ট্রি কি বন্ধ হয়েছে বিদ্যুৎ বা গ্যাসের জন্য, যেটা এখন হয়েছে? এখন যেভাবে আনএমপ্লয়মেন্ট সৃষ্টি হচ্ছে, আপনি বলেছেন 1 কোটি লোককে আপনি এমপ্লয়মেন্ট দেবেন। 1 কোটি লোকের এমপ্লয়মেন্ট কি আপনি গাছ লাগানোর জন্য এমপ্লয়মেন্ট দেবেন, না ইয়ে খনন করার জন্য আপনি ওই এমপ্লয়মেন্ট দেবেন? আপনাকে তো দেশে ইন্ডাস্ট্রি লাগাতে হবে, আপনাকে হেভি ইন্ডাস্ট্রিজ লাগাতে হবে। এখন আপনার সুযোগ আছে এই কাজগুলি করেন। অনেক কাজগুলি যেটা চাইনা এখন করতে চায় না, আপনি ওদের সাথে আলাপ করেন, ওদের ইন্ডাস্ট্রিজ গুলি আপনি এখানে নিয়ে আসেন। ওদের অনেক সানসেট ইন্ডাস্ট্রিজ আছে, ব্রিং দেম হিয়ার। আপনার এখানে মোর দেন 1 crore লোকজন বাইরে আছে, আপনি ফুড ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করেন, আপনি এইখানে লোকজনকে লাগান। আপনাকে মেকানাইজ বা রোবোটাইজ করতে হবে না, আপনি জনশক্তিকে ব্যবহার করে কাজ করেন। তো আপনাকে তো এই প্ল্যান গুলি করতে হবে। আপনি তো বলেছেন দ্যাট ইউ হ্যাভ আ প্ল্যান, উই ডোন্ট নো ইফ ইউর প্ল্যান ইজ, ইফ ইউর প্ল্যান ইজ অনলি লিমিটেড টু কার্ড, তাহলে আই এম সরি, তাহলে আপনার কোনো ড্রিমও নাই, আপনার কোনো ভিশনও নাই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য। এইসব হেলথ কার্ড দেবেন, ফার্মার্স কার্ড দেবেন, এইগুলি দিয়ে, এইগুলি তো 16টা না 17টাতে স্কিম শেখ হাসিনারও ছিল। সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে 16টা না 17টা গরিব লোকের জন্য তো স্কিম শেখ হাসিনারও ছিল। সো হোয়াট ডাজ দ্যাট ম্যাটার? আপনি হাউ আর ইউ ডিফারেন্ট ফ্রম হার? আপনাকে এইটা করতে হবে। আপনাকে, বিকজ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি না করতে পারেন তাহলে আপনি এগোতে পারবেন না। আপনি বিদ্যুৎ এখন, আপনি যদি, আপনি ইন্ডিয়ার কাছে বিদ্যুৎও তো চেয়েছেন, আপনি ইন্ডিয়ার কাছে বিদ্যুৎ চেয়েছেন। সো আপনি যদি ইন্ডিয়ার কাছে একদিকে ভিক্ষা করতে যান, আপনি না, সবাই করে, তাহলে আপনি ওদেরকে গালাগালি করেন কেন? আর তারপরে তো আপনার সাহস হয় নাই ওই প্রেস লিস্টে দেওয়ার জন্য। ওই 3-4টা লাইন যে ছিল, আই থিঙ্ক